তাহলে এই যে কন্ডাক্টর, হ্যাঁ, আমরা কন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখি, এই পাশে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে কন্ডাক্টর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে ইলেকট্রোভোল্ট অর্থাৎ শক্তি। তো কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের যেটা সর্বশেষ কক্ষপথের যে ব্যান্ডটা সেটাকে বলা হয় যোজনী ব্যান্ড বা যোজ্যতা ব্যান্ড, ঠিক আছে। আর আরেকটা ব্যান্ড আছে সেটা হচ্ছে পরিবহন ব্যান্ড, যেটা হচ্ছে যোজ্যতা ব্যান্ডের ঠিক ওপরে থাকে। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে দেখা যায় যে যোজ্যতা ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী কোনো আমাদের গ্যাপ থাকে না, এরা একে অপরের উপরে ওভারল্যাপ করে, যার কারণে আমাদের কোনো কষ্ট ছাড়াই এটা যোজ্যতা ব্যান্ড থেকে, যোজনী ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যায়, যার কারণে আমরা এটা ইজিলি বলতে পারি এটা কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা ফ্লো হয় অনেক ভালোভাবে, ঠিক আছে। আর ইনসুলেটরের ক্ষেত্রে কি ঘটে, ইনসুলেটরের ক্ষেত্রে ঘটে হচ্ছে আমরা সেম জিনিসটা এখানে শক্তি দিলাম, যোজ্যতা ব্যান্ড বা যোজনী ব্যান্ড আর পরিবহন ব্যান্ড এদের মধ্যবর্তী একটা হিউজ গ্যাপ থাকে, যে গ্যাপটাকে আমরা বলি ব্যান্ড গ্যাপ। তো এই ব্যান্ড গ্যাপ থাকার কারণে এই যে যোজ্যতা ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে আমাদের যাইতে কিন্তু একটু কাঠখড় পোড়াতে হয়। ইনসুলেটর মানে কিন্তু, আবারও বলছি, ইনসুলেটর মানে কিন্তু সবসময় এই না যে ইনসুলেটরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, ঠিক আছে। ইনসুলেটরের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে তখনই যখন আমরা এক্সট্রা টেম্পারেচার দিব, অনেক বেশি টেম্পারেচার দিব, অনেক বেশি এনার্জি দিব, তখন আমাদের পরিবহন ব্যান্ডে কনভার্ট হতে পারে। তার মানে আমাদের ইট, কাঠ, পাথর আর কি, এগুলোও কিন্তু কখনো কখনো কি আমরা চাইলেই কন্ডাক্টর বানাতে পারবো, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ, কস্টলি, ঠিক আছে। এর কারণে এই জিনিসটা করা হয় খুবই কম, কিছু কিছু ক্ষেত্রে করা হয়। তো এরপরে আরেকটা যে ব্যাপার আসে যেটা নিয়ে আমাদের আসলে এই অধ্যায়ের আলোচনা, আমরা আস্তে আস্তে এই অধ্যায়ের ভিতরে ঢুকতে যাচ্ছি, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো আসলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও ঠিক তাই, এইদিকে সেমিকন্ডাক্টর আর এইদিকে হচ্ছে আমাদের ইলেকট্রোভোল্ট। তো এইটার ক্ষেত্রে কি হয়, আসলে এটার যোজ্যতা ব্যান্ড আর পরিবহন ব্যান্ড এর মধ্যবর্তী যে ব্যান্ড গ্যাপটা সেটা অনেক কম থাকে, যার কারণে আমরা যদি একটু টেম্পারেচার বাড়িয়ে দেই আর একটু এনার্জি দেই, তাহলে কিন্তু আমরা এই যোজ্যতা ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইজিলি চলে যেতে পারে। এর কারণে এটাকে বলা হয় যে সেমিকন্ডাক্টর। এখন এইটা নিয়ে কেন এত আলোচনা করা হয়, এই অধ্যায় জুড়ে কেন সেমিকন্ডাক্টর নিয়ে কথাবার্তা, এটার একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সেমিকন্ডাক্টরকে আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। আমরা কন্ডাক্টর যে কারেন্ট ফ্লো হবে সেটাই হবে, ইনসুলেটরের ফ্লো হবে না। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের যতটুকু দরকার কারেন্ট ফ্লো করার, ঠিক ততটুকুই কারেন্ট ফ্লো করতে পারি। যেহেতু আমাদের নিজেদের উপরে যদি আমরা কোনো কিছুর উপর কন্ট্রোল করতে পারি, তো সেটা তো অবশ্যই ভালো হবে। তো এই কারণে এই অধ্যায়টা জুড়ে আমাদের সেমিকন্ডাক্টর মানে এর আলোচনা এত বহুল, ঠিক আছে। তাহলে আমরা এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টার দিয়ে শুরু করি। আর কারোর কোনো প্রবলেম আছে কিনা একটু দেখি। আচ্ছা, এবার ক্লিয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো হয় যে আজকের যে ক্লাসটা তোমরা যদি একটু খাতা কলম নিয়ে বসো, তাহলে কি হবে, আমি যখন একটু কিছু এই লেকচারের ভেতরে কিছু কোশ্চেন করব, ঠিক আছে, তো ওইগুলোর আনসারগুলো দিতে পারবা। ক্যালকুলেটর আর খাতাটা সাথে রেখো। আর আরেকটা কাজ, যে আমার যে ফুল লেকচারটা যেটা হবে, এটা যদি ফুল মানে নোট ডাউন করে তুমি যদি এটা আমাদের গ্রুপে শেয়ার করো, তাহলে এটা অনেকেরই উপকার হবে, ঠিক আছে। তাহলে আমরা সেমিকন্ডাক্টরের ব্যাপারে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা এখন ডেফিনেশন সম্পর্কে খুব ভালোভাবে বুঝে গেলাম যে কন্ডাক্টর, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টর কী জিনিস। এবার আসা যাক ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর নিয়ে। যেহেতু আমরা সেমিকন্ডাক্টরে ঢুকে গেছি, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কী জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর এটা আসলে কি? আসলে এই তোমরা আরেকটু কমেন্ট করো তো, যে সেমিকন্ডাক্টর তো আমি বললাম, তো সেমিকন্ডাক্টর মৌলগুলো কি কি হতে পারে?
তোমরা একটু কমেন্টে জানাও সেমিকন্ডাক্টর আসলে কী হতে পারে। আমি বলতেছি সমস্যা নেই, কিন্তু তোমরা দেখি কেমন জানো। সেমিকন্ডাক্টর মৌলগুলো কি কি? সুপরিচিত দুইটা সেমিকন্ডাক্টর আছে, আগে থেকে বলে দেই। তো কি কি হতে পারে সেটা? হ্যাঁ, পিঙ্কি সাহা লিখেছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। হ্যাঁ, গুড। এইগুলা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। তো সবচেয়ে বহুল আলোচিত যে দুইটা সেমিকন্ডাক্টর সেটা হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম, ঠিক আছে, গুড। আচ্ছা, এবার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কী জিনিস? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ভালো ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর মৌল, ঠিক আছে। কীরকম? এই সাপোজ সিলিকনের স্ট্রাকচারটা কি জানা আছে আমাদের? অবশ্যই জানা থাকার কথা। সিলিকন এর স্ট্রাকচার দৈত্যাকার, সিলিকন 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 সিলিকন, স্ট্রাকচারটা এইরকম, তাই না? চলতেই থাকবে। এইরকম ব্যাপারটা। তো আসলে কি, একটা সিলিকনের সাথে আরেকটা সিলিকন বন্ড ক্রিয়েট করে রাখে, এবং অনেক হার্ড একটা বন্ড, যারা কি সহজে ভাঙতে চায় না, ঠিক আছে। তো পিওর সিলিকন কেন বলা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে? কারণ এই সিলিকন, সাপোজ আমি এটা বন্ড না দিয়ে আমি একটা মৌল আকারে লিখি, এই যে এইরকমই, তো এরা দুইটা মিলে তো একটা বন্ড ক্রিয়েট করে। তো কি ঘটে, আমরা যখন একটু টেম্পারেচার আর একটু এনার্জি দেই, তখন কি হয়, এই বন্ডটা ভেঙে যায়, ঠিক আছে। তাহলে এই বন্ডটা যখন ভেঙে যাবে, তো তখন স্বাভাবিকভাবে এখানে ইলেকট্রনের কিছু ঘাটতে হবে, ঠিক আছে। সাপোজ এই বন্ডটা আমাদের ভেঙে গেল, ঠিক আছে। তাহলে এই বন্ডটা ভেঙে যদি যায়, তখন এখানে বেশি পরিমাণ ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। এখন এই যে প্লাস চার্জ আর এই যে মাইনাস চার্জ, এরা কি করতে থাকে, এর ভেতর থেকে রোটেট করতে থাকে। আর যেখানে ফ্রি ইলেকট্রন থাকে, আবারও বলি, কারেন্ট তৈরির মূল শর্ত হচ্ছে ফ্রি ইলেকট্রন। তো এখানে প্লাস চার্জ মাইনাস চার্জ সৃষ্টি হয়েছে, তার মানে এখানে কিন্তু ফ্রি ইলেকট্রন আছে। আর ফ্রি ইলেকট্রন থাকা মানে হচ্ছে সেটা মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এটা যে পিওর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কেন? কারণ হচ্ছে আমরা এখানে খুব বেশি যে চার্জ ফ্রি ইলেকট্রন তৈরি করতে পারছি তা কিন্তু না। সুতরাং আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে কন্ট্রোল করা, অর্থাৎ বেশি বেশি কারেন্ট ফ্রি ইলেকট্রন তৈরি করা, যাতে বেশি বেশি কারেন্ট তৈরি হতে পারে। তো যেহেতু আমাদের বেশি বেশি তৈরি করার দরকার, তাহলে নিশ্চয়ই আমাদের এখানে পিওর থাকলে আমাদের হচ্ছে না, তাহলে নিশ্চয়ই কোনো একটা কিছু করা লাগবে, যার কারণে আমরা কি করতে পারবো, অনেক বেশি বেশি ফ্রি ইলেকট্রন পেতে পারি। তাহলে আমাদেরকে কি করা লাগবে? আমাদেরকে ডোপিং করা লাগবে। ডোপিং জিনিসটা কি বোঝা আছে? ডোপিং জিনিসটা হচ্ছে কি, অপদ্রব্য বা ভেজাল মেশানো। এখন এই ভেজাল মেশানো কিন্তু একটু ভেজাল মেশানো দুইভাবে ভেজাল মেশানো যায়, ঠিক আছে। আচ্ছা, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে আসি। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা হচ্ছে পিওর না, যেটাতে কি থাকবে, ডোপিং থাকবে, ঠিক আছে। তাহলে ডোপিংটা কিসের ডোপিং? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে দুই টাইপের হয়, ঠিক আছে। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো যেহেতু আমরা সিলিকনকেই ডোপিং করতেছি, কারণ কি কারেন্ট ফ্রি ইলেকট্রন লাগবে, পি টাইপ আর এন টাইপ, তাহলে পি টাইপ, তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে পি টাইপের ক্ষেত্রে সিলিকনে কোন মৌলের ডোপিং করা হয়, আবার এন টাইপে সিলিকনের কোন মৌলের ডোপিং করা হয়, মানে কোন গ্রুপের মৌলের, এটা একটু আমাকে জানো। এটা পি টাইপের ক্ষেত্রে এটা 13 গ্রুপের, এটা সমস্যা নাই, কিন্তু এন টাইপের ক্ষেত্রে এই সেমিকন্ডাক্টরের সাথে কি করা হয়, 5 গ্রুপের মৌল অ্যাড করা হয়, ঠিক আছে। তো এখন আমরা আসলে পি টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টরের মেকানিজমটা একটু দেখব, তাহলে বুঝতে পারবো যে জিনিসটা কেমন করে কাজ করে।
হ্যাঁ, তাহলে বরাবরের মতোই সিলিকনটা এঁকে ফেলি। সিলিকনটা ড্র করাটা আবশ্যক। তো পি টাইপের ক্ষেত্রে কি 3 গ্রুপের মূল, সাপোজ অ্যালুমিনিয়ামটা অ্যাড করলাম। দেখো এখানে কিন্তু সিলিকনের একটা ইলেকট্রন ফ্রি থাকার পরেও এরা কিন্তু বন্ড ক্রিয়েট করতে পারছে না। এর কারণটা কি? কারণ আমাদের অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অর্থাৎ এরা 3টা বন্ড ক্রিয়েট করতে পারে। তাহলে যেহেতু এখানে একটা ফ্রি ইলেকট্রন মানে একটা ইলেকট্রন থাকবে, তাহলে সেটা আমরা কি বলতে পারি? এখানে একটা এক্সচেঞ্জ ইলেকট্রন আছে, তাই না? তো এক্সচেঞ্জ ইলেকট্রনকে আমরা এইভাবে বেশি যেটা ইলেকট্রন এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? তো বেশি যেহেতু ইলেকট্রন আছে, আমাদের তো এই মেইন পয়েন্টে এখানে তো আমাদের কি করতে হবে? ফিক্সড বন্ড ক্রিয়েট করে রাখতে হবে, তাই না? তাহলে আমাদেরকে কি করা উচিত? আমরা টেম্পারেচার দিলাম, এনার্জি দিলাম অনেক বেশি বেশি। তাহলে কি হলো? সাপোজ এই বন্ডটা ভেঙে গেল, ভেঙে যে বন্ডটা একে দান করলো, ঠিক আছে? যখন আমাদের দান করে দিল, তখন আমাদের কি হলো? ব্যাপারটা ঘটলো, এই বন্ডটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমরা পড়তেছি কি পি টাইপ, ঠিক আছে? এটা যে ক্রিয়েট হয়ে গেল, সরি এখানে আমি একটু ভুল বলছি, এটা হচ্ছে পজিটিভ। কারণ কি এর কিন্তু ঘাটতি ছিল, এর কিন্তু বেশ বাড়তি ছিল না, ইলেকট্রনের ঘাটতি ছিল। তখন কি করা হয়েছে? এখান থেকে বন্ডটা ভেঙে যে এখানে দান করা হয়েছে, যার কারণে কি হলো? এরা একটা বন্ড তৈরি করে ফেললো। কিন্তু এই যে এখান থেকে যে ইলেকট্রন, একজোড়া ইলেকট্রন এখানে দান করলো, তার কারণে এখানে কি হয়েছে? ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে, যার ফলে আমরা বলতে পারি এটা পজিটিভ। আর এরা যে ইলেকট্রন দান করার ফলে এরা যে বন্ড ক্রিয়েট করলো, এরা কিন্তু ফিক্সড বন্ড ক্রিয়েট করে ফেললো, এরা কিন্তু সহজে মুভ করতে পারবে না। তাহলে মুভ করবে কোনটা? এই পজিটিভ চার্জটা একবার এখানে যাবে, তারপর এখানে যাবে, তারপর এখানে যাবে, এখানে যাবে। অর্থাৎ এই পজিটিভ চার্জটা পি টাইপের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন অনেক মুভ করতেছে বেশি। তাহলে এই পজিটিভ চার্জটাকে পি টাইপে পজিটিভ চার্জকে বলা হয় মেজর চার্জ ক্যারিয়ার, বা তোমরা এটাকে বাংলায় বলো গরিষ্ঠ আধান বাহক। আর অবশিষ্ট থাকলো কি? মাইনাস, যেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো এই মাইনাসটাকে পি টাইপের ক্ষেত্রে বলা হয় মাইনর চার্জ ক্যারিয়ার, বা এটাকে বাংলায় বলে লঘিষ্ঠ আধান বাহক। তাহলে আমরা পি টাইপটা বুঝলাম, এবার আমরা এন টাইপটা দেখব। পঞ্চযোজী একটা মৌল কি হতে পারে? সিলিকনের সাথে যেটা অ্যাড হবে, পঞ্চযোজী মৌল কি হতে পারে? নাইট্রোজেন, ফসফরাস, ঠিক আছে? তাহলে আমরা সিলিকনের সাথে আবার সেই সিলিকনের স্ট্রাকচারটা দিয়ে রাখি। এখানে আমরা কি লিখব? ফসফরাস লিখলাম। আচ্ছা, তো এখানে কি ঘটতেছে দেখো, যে 1টা 2টা 3টা 4টা, কিন্তু ফসফরাসের যোজনী কত? আমাদের নর্মালি 5 কিন্তু। তাহলে আমাদের অটোমেটিক কি একটা ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন কি হয়ে গেছে? আমাদের বেশি আছে, ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রন আমাদের বেশি আছে। তাহলে এই ইলেকট্রনটা নিশ্চয়ই স্থির থাকবে না, স্বাভাবিক স্থির থাকবে না। তখন এ কি করে? এখানে যদি আমরা টেম্পারেচার দেই, তাহলে কি করে? এটা সাপোজ এখানে চলে আসলো, ঠিক আছে? চলে আসলো, তখন কিন্তু এরা এই যে আমাদের যেটা উদ্দেশ্য, এটা ফিক্সড হয়ে গেল। কারণ এখান থেকে আমি নিয়ে আসছি, মানে এখানে পজিটিভ বানিয়ে আমি এটা বন্ধন ক্রিয়েট করে ফেলছি। ঝামেলাটা হলো কার? এর ঘাড়ে এসে একটা ইলেকট্রন বেশি হয়ে গেল। তাহলে এই এখন কি করবে? এ তো ফিক্সড, এ তো নড়তে পারবে না। তাহলে এ কি করবে? একবার এখানে যাবে, একবার এখানে যাবে, একবার এখানে যাবে, এইভাবে রোটেট করতে থাকবে। তাহলে তোমরাই বলো যে এন টাইপের ক্ষেত্রে মেজর চার্জ ক্যারিয়ার কোনটা? মেজর চার্জ ক্যারিয়ার আমরা কাকে বলি? যে মুভ করে সব জায়গায়। তাহলে এন টাইপের ক্ষেত্রে মেজর চার্জ ক্যারিয়ারটা কি হবে? অবশ্যই এটা নেগেটিভ চার্জ যেটা। আর মাইনর ক্যারিয়ারটা কোনটা হবে? যেটা আমাদের মুভ করে না, ফিক্সড হয়ে যায়, সেটা হচ্ছে এই পজিটিভ সাইড, ঠিক আছে? তাহলে আমরা
2 নাম্বার টপিক যেটা ছিল এক্সট্রিনজিক অ্যান্ড ইন্ট্রিনজিক অ্যান্ড এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, এটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা যে জ্ঞানগুলো নিলাম এটা আমাদের হিউজ পরিমাণ কাজে লাগবে। আমার 3 নাম্বার টাইপ যেটা, সেটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, পিএন জাংশন ডায়োডটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ডায়োডের মধ্যে চলে গেছি অলরেডি। তো এটা আমরা একটা বক্স করে নিলাম। ঠিক আছে, বক্স দিয়ে একটা হচ্ছে যে পার্ট করে নিলাম, যেটা হচ্ছে এক সাইডে রাখলাম হচ্ছে পি টাইপ আর এক সাইডে রাখলাম হচ্ছে এন টাইপ। ঠিক আছে, যখন আমরা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি, তো পি টাইপের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে কি পজিটিভ চার্জ, মানে মেজর চার্জ ক্যারিয়ার নিয়ে আমরা কাজ করব। তো পি টাইপে কি পজিটিভ, অর্থাৎ পজিটিভ সাইড। তাহলে মেজর চার্জ ক্যারিয়ারগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। আর এন টাইপের ক্ষেত্রে কি ঘটে, এন টাইপের ক্ষেত্রে আছে কি সব আমরা মেজর চার্জ ক্যারিয়ার কি আমাদের নেগেটিভ হবে, স্বাভাবিক নেগেটিভ। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই আমরা যখন একটা জিনিস পজিটিভ, একটা ঘাটতি দেখি কোনো জিনিস, আর এখানে আমাদের বেশি আছে ইলেকট্রন, তো মাইনাস কি করে প্লাসকে সবসময় প্লাসের দিকে যেতে চায়। ঠিক আছে, তাহলে মাইনাস কি করবে সবসময় প্লাসের দিকে যেতে চাইবে। ঠিক আছে, তাহলে প্লাসের দিকে যদি যেতে চায় তাহলে এটা প্লাস থেকে কি হয়ে যাবে, স্বাভাবিকভাবে এটা মাইনাসটা চলে আসছে, এখানে বেশি হয়ে গেছে ইলেকট্রন, আর এখানে সব প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমাদের মনে আবার প্রশ্ন আসতে পারে যে তাহলে এইটাও তো এখানে চলে আসতে পারে, তাহলে সমস্যা কী ছিল? সমস্যা ছিল, সাপোজ এইটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এইগুলোও নেগেটিভ হয়ে যাবে, আর এই নেগেটিভ আর এই নেগেটিভ কী করবে, একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে আমাদের টার্গেট তো কারেন্ট ফ্লো করানো, তো বিকর্ষণ যদি হয়ে যায় তাহলে তো আমাদের কারেন্ট ফ্লো হবে না। তাহলে এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ অ্যাপ্লাই করা। তো এই ভোল্টেজ অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের দুইটা মানে বায়াসিং করা লাগবে আর কি। বায়াসিং বলতেই বোঝায় হচ্ছে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা। ঠিক আছে, ডায়োডে ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা। বায়াসিং হচ্ছে নর্মালি দুই ধরনের, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা রিভার্স বায়াস। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসে কি ঘটে, ফরওয়ার্ড বায়াসে ঘটে হচ্ছে পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ সাইড, এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ সাইড যদি কানেক্ট করা হয় তাহলে সেটাকে বলে ফরওয়ার্ড বায়াস। এই যে আমরা অ্যাড করে দিলাম, তো এখানে এটা কি পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। তো তোমরা কি জানো যে ব্যাটারির পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড এদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কাজ আছে, বলতে পারবা? বলতে পারলে কমেন্ট করে যাও। এটা হচ্ছে পজিটিভ সাইডের কাজটা সবসময় মনে হয়, সারা জীবনের জন্য এটা কাজে লাগবে। এটা হচ্ছে ইলেকট্রন অ্যাবজর্ব করা, ইলেকট্রন অ্যাবজর্ব করা। আর নেগেটিভ পার্টের কাজ হচ্ছে ইলেকট্রন সাপ্লাই দেওয়া। তাহলে ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্তের কাজ কি ইলেকট্রন অ্যাবজর্ব করা, মানে শুষে নেওয়া, আর নেগেটিভ পার্টের কাজ হচ্ছে ইলেকট্রনকে সাপ্লাই করা। তাহলে দেখো এখানে যেহেতু পজিটিভ টার্মিনাল রয়েছে, এ কী করবে, যেখানে নেগেটিভগুলো আছে ইলেকট্রন আছে সে কী করবে অ্যাবজর্ব করে নেবে। তাহলে অ্যাবজর্ব করে যদি নিয়েই নেয় তাহলে যেগুলো মাইনাস ছিল সেগুলো কী হয়ে যাবে, অবশ্যই প্লাস হয়ে যাবে। আর নেগেটিভ সাইডের কাজ কি ইলেকট্রনকে সাপ্লাই করা। তাহলে সাপ্লাই যদি করতে হয় তাহলে এই যে ইলেকট্রন এদেরকে দিয়ে দিবে, তাহলে ইলেকট্রন যদি দিয়েই দেয় তাহলে সেক্ষেত্রে আবার যা ছিল তাই হয়ে যাবে, প্লাসগুলো আবার কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবে দেখো এই মাইনাস প্লাস কিন্তু আবার সেরকমভাবে তৈরি হচ্ছে, যার কারণে মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রন মুভ করবে। তাহলে ইলেকট্রনের মুভ হচ্ছে আমাদের দিকটা এই দিকে, তাহলে আমাদের কারেন্টের দিকটা কী হবে, ইলেকট্রনের অপোজিট দিকে। তাহলে আমাদের কারেন্ট হবে কি এই দিকে, এই দিক বরাবর কারেন্ট ফ্লো করবে। সুতরাং যেহেতু আমাদের কারেন্ট ফ্লো করতেছে এই জন্য আমরা এটাকে বলি ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে রিভার্স বায়াসে অবশ্যই কারেন্ট ফ্লো করবে না। তাহলে সেটা কীভাবে ঘটে আমরা একটু আবার দেখি। এই অবস্থায় তো ছিল, যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু আমাদের ছিল। তাহলে এই যদি জাস্ট চেঞ্জটা হবে কি, প্লাসের সাথে আমরা কি করবো এবার মাইনাস অ্যাড করে দেব, আর এটা হচ্ছে প্লাস। তো এই ক্ষেত্রে দেখো আমাদের পজিটিভের কাজটা কি, ইলেকট্রনকে অ্যাবজর্ব করা, এই যে অ্যাবজর্ব করা। তাহলে এই ইলেকট্রনগুলো কী হয়ে যাবে, অ্যাবজর্ব করবে। তাহলে এখানে আবার সেই কী হয়ে গেল, ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, কারণ নিয়ে চলে গেছে স্বাভাবিকভাবে। আবার
তাহলে এইগুলো কি নিতে থাকবে, হ্যাঁ, আর এ কী করবে, ইলেকট্রনকে দান করতে থাকবে। তাহলে এই যে নেগেটিভগুলো ছিল, এখানে নেগেটিভ ছিল, তাহলে এখানেও কী হয়ে যাবে, নেগেটিভ হবে। তাহলে দেখো এই নেগেটিভ আর এই পজিটিভগুলো সব কী করবে, একে অপরকে বিকর্ষণ করতে থাকবে। তাহলে এই যে লেয়ারটা, যে রিজিয়নটা প্রথমে প্লাস মাইনাস ছিল, তো এই রিজিয়নটাকে বলা হতো হচ্ছে ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার, বা এটাকে বাংলায় বলে নিঃশেষিত অঞ্চল। তো ডিপ্লেশন লেয়ার দেখো এখানে কিন্তু বাড়তেই আছে। ডিপ্লেশন লেয়ার বাড়তে থাকলে কি হবে, সেখানে বিকর্ষণ বাড়তে থাকবে, আর বিকর্ষণ বাড়ার কারণে কিন্তু কারেন্ট ফ্লো আর হবে না, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি কি, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হবে না, যদিও হয় অনেক সীমিত পরিমাণে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই বেসিসে আমরা একটা গ্রাফ প্লট করব, ঠিক আছে। গ্রাফ প্লট করব, সেটা হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এইদিকে আমরা ভোল্টেজ নিলাম, এদিকে হচ্ছে কারেন্ট নিলাম, আর এইদিকে হচ্ছে মাইনাস কারেন্ট, এদিকে মাইনাস ভোল্টেজ। তো এই গ্রাফটা আসলে মানে যে গ্রাফটার রেজাল্ট আসে, শেপটা আসে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভ, ঠিক আছে। তো এক্সপোনেনশিয়াল কার্ভটা কী ঘটে, কার্ভটা এরকম হয়, তারপরে এরকম হয়, এরকম হয়। কি কেন হয় আমি একটু বুঝিয়ে বলি। ঘটনাটা ঘটছে কি, যে তুমি যদি ভোল্টেজ বাড়াও, স্বাভাবিকভাবে কি কারেন্ট বাড়তে থাকবে, ঠিক আছে। কিন্তু দেখো এই যে এই পোর্শনটুকুতে কারেন্টের মান টেন্স টু জিরো। কেন টেন্স টু জিরো? কারণ ওই যে আমরা সেমিকন্ডাক্টরে পড়ছিলাম যে আমাদের এটা হচ্ছে যোজ্যতা ব্যান্ড আর এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। তো এর মধ্যে একটা গ্যাপ আছে না, প্রথমে কি এরা কন্ডাকশানে যাবে? প্রথমে কিন্তু কন্ডাকশানে যাবে না। তাহলে প্রথম দিকে কন্ডাকশানে যাবে না বিধায়ী কিন্তু আমাদের কারেন্টের মান জিরো ছিল। তারপরে যখন আমরা জার্মেনিয়াম বা সিলিকন, এদের একটা কনস্ট্যান্ট মান আছে যেটাকে বলা হয় থ্রেশহোল্ড পটেনশিয়াল বা নির্বৃত্তি বিভব, মানে ওই বিভবে পরে গেলে কারেন্ট ফ্লো স্টার্ট করে। তো জার্মেনিয়ামের ক্ষেত্রে সেটা হবে 0.3 ভোল্ট, সিলিকনের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে 0.7 ভোল্ট, ঠিক আছে। তাহলে যে এটা যদি আমরা সিলিকনের গ্রাফ আঁকাই, প্লট করি, তাহলে সেই ক্ষেত্রে হবে কি, এটা 0.7 ভোল্টের পরে কারেন্ট ভোল্টেজ বাড়ার সাথে কারেন্ট বাড়বে। জার্মেনিয়ামের গ্রাফ যদি প্লট করি তাহলে এটা 0.3 ভোল্টের পরে বাড়তে থাকবে। ক্লিয়ার? এইবার আসি রিভার্স রিজিয়নে। রিভার্স রিজিয়নে আমরা কি জানি, কারেন্টের মান অনেকই কম থাকে। এই যে ভোল্টেজ আমরা বাড়াচ্ছি একদম টেন্স টু জিরো, একদম অল্প অল্প অল্প। এমন একটা কন্ডিশন আসে যেটা অ্যাভারেজ ব্রেকডাউন রিজিয়নে চলে আসে। তখন কী হয়, ভোল্টেজের মান যদি আমরা অনেক বাড়াতে থাকি, তখন কারেন্টের মান হুট করে অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। তো এটাকেই বলা হয় যে ব্রেকডাউন। তো যদি এই ডায়োডের ক্ষেত্রে আমাদের এই ব্রেকডাউনের লিমিটটা যদি আমাদের ফিক্সড করা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 100% এই ডায়োডটা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ডায়োডের মেকানিজম। এবার আমরা একটু আসবো যে ডায়োডটা আসলে কী কী কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। প্রথমে আমার কাছে যেটা রয়েছে সেটা দিয়ে দেখালে ভালো হয়। আমার কাছে একটা যন্ত্র আছে যেখানে ডায়োডের ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এই যে ক্যালকুলেটর। ক্যালকুলেটর কিন্তু ব্যাটারি, এই ক্যালকুলেটর 991 EX যেটা, এটা কিন্তু ব্যাটারিতেও চলে, সোলার প্যানেলেও চলে। এই যে সোলার প্যানেল যেটা, এখানে যদি তুমি সূর্যের লাইট দাও তাহলে অটোমেটিক্যালি চার্জ হতে থাকে। তো এর মধ্যে ডায়োড ইউজ করা হয়, ঠিক আছে। তার মানে এটা ব্যাটারিতেও চলবে আবার লাইটেও চলবে। তো আরও কিছু কিছু অ্যাপ্লাই আছে, সেটা আমি একটু বলতেছি যে সেটা ফিক্সড ভোল্টেজ। কারণ তুমি চাও যে একটা সার্কিটে যদি 10 ভোল্ট অ্যাপ্লাই করা হয়, কিন্তু তোমার 10 ভোল্ট লাগবে না, সাপোজ 7.9 ভোল্ট লাগবে বা এরকম কিছু একটা লাগবে, তাহলে সেক্ষেত্রে তুমি কী করতে আসলে, সেক্ষেত্রে যেটা হতো, সাপোজ এটা হচ্ছে +10 ভোল্ট সোর্স ভোল্টেজ। তো এখানে আমি কি করতে চাই, ভোল্টেজ কমাতে চাই। তাহলে এখানে আমরা সাপোজ ডায়োডের যেটা চিত্র সেটা আমি আঁকিয়ে দেইনি, ডায়োডকে এই আকারে দেখানো হয়, ঠিক আছে। তাহলে আমরা এই একটা ডায়োড দিলাম সিলিকন সিরিজে, সব কিছু সিরিজে সিলিকন দিলাম, এটা হচ্ছে সিলিকন দিলাম, ঠিক আছে। সাপোজ 3টা সিলিকন দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে গ্রাউন্ড করে দিলাম। এই রেজিস্ট্যান্সের মান বলে দিলাম যে সাপোজ বলে দিলাম যে 0.1, আচ্ছা কিছু কম বলে দিই, সাপোজ বলে দিলাম যে 2 ওহম। তো এই সার্কিটের ক্ষেত্রে কারেন্টের মানটা কত হবে? খুবই সহজ জিনিস, কিন্তু আমাদের আসলে মানে স্বাভাবিকভাবে এইগুলো
না করার কারণে এটা হয়তো বা একটু জটিল লাগতে পারে, কিন্তু খুব ইজি জিনিস। দেখো 10 ভোল্টেজ, তো এটা কি আছে আমাদের সিলিকন ডায়োড, এটা কি সিলিকন, এটাও সিলিকন। তার মানে এদের নির্বৃত্তি বিভবগুলো কত কত, 0.7, এখানে হচ্ছে 0.7, এখানে হচ্ছে 0.7। তার মানে আমাদের কি ভোল্টেজ ড্রপ হচ্ছে না। সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের মান সেম, কিন্তু ভোল্টেজের মান তো অবশ্যই চেঞ্জ হতে পারে, তাহলে ভোল্টেজ কি ড্রপ হচ্ছে না। তাহলে যে ড্রপ ভোল্টেজ যেটা, সেটা কত হবে আলটিমেটলি 10 মাইনাস 0.7 মাইনাস 0.7 মাইনাস 0.7। এটা করলে কত আসে দেখি, কত আসে, 7.9 ভোল্টেজ। আর এখানে তোমার রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 2 ওহম। তাহলে এখান থেকে আই বের করা তো অনেক ইজি, আই ইকুয়ালস ভি বাই আর। তাহলে এখানে ভি এর মান 7.9, আর এর মান 2, এখানে ক্যালকুলেট করলে যেটা সেটা কারেন্টের বেরিয়ে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে ম্যাথগুলো অনেক সহজ আসে, থিওরিটা একটু কনসেপচুয়ালি জ্ঞানজাম থেকে যায় অনেকের। যাই হোক, আশা করি ক্লাসটা করলে থাকবে না। তাহলে আমরা বুঝলাম যে ফিক্সড ভোল্টেজ কীভাবে কি করা যায়, এটা বুঝলাম। এলইডির ক্ষেত্রেও একই ডায়োড ব্যবহার করা হয়, এলইডি বাল্ব আর কি, যেগুলো সোলার প্যানেল দেখালাম। এইবার আসি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ডায়োডের মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যবহার, সেটা হচ্ছে রেকটিফিকেশান। রেকটিফিকেশানের বাংলাটা হচ্ছে একমুখী কারক। তো একমুখী কারক বলতে আসলে কি বোঝায় এটা একটু দেখি। সাপোজ এটা আমরা দিলাম যে এটা হচ্ছে আমাদের সোর্স, কি সোর্স, এসি সোর্স। এসি সোর্স বলতে কি, যে দেখাচ্ছি সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো এর অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজের ডায়াগ্রাম ড্র করতে চাই। ঠিক আছে, একটা কার্ভ দেখতে চাই কেমন আসে। তো অল্টারনেটিভ কারেন্ট বলতে কি বোঝায়, যে পজিটিভ থেকে নেগেটিভে যাবে, আবার নেগেটিভ থেকে পজিটিভে যাবে। তো অল্টারনেটিভ কারেন্টের গ্রাফটা নর্মালি কীরকম হয়, এই যে এরকম হয়। ঠিক আছে, এটা অনেক ইজি ব্যাপার। তো তুমি যদি এই সোর্সের সাপেক্ষে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তুমি যদি একটা শেপ নিতে চাও, তাহলে অবশ্যই এই এসি সিগন্যালটা তুমি পাবা। তো একমুখী কারক বা রেকটিফিকেশানের যে কাজটা, সেটা হচ্ছে সাপোজ এইটা কি, এইটা হচ্ছে তোমার পজিটিভ দিক বরাবর, আর এটা হচ্ছে নেগেটিভ দিক বরাবর। তো পজিটিভ থেকে নেগেটিভ যেটা এক পার্ট যেটা চলে আসে, সেটাকে বলা হয় পজিটিভ হাফ সাইকেল। আর নেগেটিভ থেকে আবার পজিটিভের দিকে চলে যাও, যেটাকে বলে নেগেটিভ হাফ সাইকেল। তো এখানে যদি তুমি একটা ডায়োড ড্র করে দাও, ডায়োড ড্র করে দেবে, ঠিক আছে। তো ডায়োড ড্র করার কারণে কি ঘটবে দেখো, ডায়োডের এটা কি পি টাইপ, এটা হচ্ছে এন, কারণ বলছিলাম কি ডায়োডের ক্ষেত্রে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। তাহলে এইটাও পজিটিভ, সাপোজ আমি এই পার্টটা নিয়ে চিন্তা করতেছি, এটাও পজিটিভ, এটা নেগেটিভ। তার মানে এই প্রান্তটা পজিটিভ প্রান্ত যাচ্ছে এখানে। তাহলে এই যদি পজিটিভ হয়, এটাও কি ডায়োডের পজিটিভ পার্ট, অর্থাৎ ডায়োডটা হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে। কি মোডে আছে? অ্যাক্টিভ মোডে আছে বা অন মোডে আছে ডায়োডটা। তো অ্যাক্টিভ মোডে থাকলে নর্মালি ডায়োডটা শর্ট হয়ে যাবে, মানে এখানে কিছু নাই বলে আমরা ধরে নিতে পারি। যদিও বা এটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে আলাদা, কিন্তু আমরা আসলে এইচএসসির সিলেবাসে এত দূর যাব না। তো এটা কী হয়ে যায়, অন হয়ে যায়। তো অন হলে কী হয়ে যায়, এখানে কিছু নেই আমরা মনে করতে পারি। তাহলে আমরা নিশ্চয়ই যে ইনপুটটা দিব আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, আমরা সেই আউটপুটই পাবো স্বাভাবিক, অর্থাৎ আমরা আউটপুটটা পাবো কি, যেটা দিব সেটাই। এইবার আসলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য কী ঘটে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা নেগেটিভ, এটা পজিটিভ, অর্থাৎ নেগেটিভ পার্টটা এখানে যাচ্ছে। তাহলে এইটা যদি নেগেটিভ হয় আর এটা হচ্ছে পজিটিভ হয়, তাহলে এটা অবশ্যই কী আছে, রিভার্স বায়াস না। তো রিভার্স বায়াসে কি কারেন্ট ফ্লো হয়? কারেন্ট ফ্লো হয় না। সুতরাং এখানে যদি নেগেটিভ পার্টটুকু থাকেও আমরা কি করব, এখানে আমাদের কারেন্টটা আর প্রবাহিত হবে না, অর্থাৎ জিরো হয়ে যাবে। তারপরে ঠিক আবার যে পজিটিভে যাব, তখন আবার ঠিক সেম কাজটা করবে, আবার নেগেটিভ হলে এরকম হবে। তাহলে কি আমাদের একমুখী কারকটা একমুখীকরণ হয়ে গেল না? আমাদের কি এই যে নিচের পোর্শনটুকু থাকলো, এটাও তো আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক না? তাহলে এইটা হচ্ছে আমাদের ডায়োডের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। তো এটা তো আমরা হাফ ওয়েভস রেকটিফায়ার করলাম, আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার করবো এখন। হ্যাঁ, তো এটা ট্রান্সফর্মার দিয়ে বোঝালে সবচেয়ে বেটার হয়। ট্রান্সফর্মার তোমরা ফিজিক্স 5th চ্যাপ্টারে তারের চুম্বকীয় আবেশ, যেটা ওখানে ট্রান্সফর্মার মানে বিস্তর আলোচনা আছে, তো ওখান থেকে এটা ক্লিয়ারলি বোঝা যাবে। সেটা হচ্ছে এখানে সাপোজ সোর্স, এটা হচ্ছে যে সেই ট্রান্সফর্মারের ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং আর
সেকেন্ডারি মানে প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের বাংলাটা আমি শিওর মনে পড়তেছে না এখন, যাই হোক। তো এখন এখানে একটা ডায়োড দেওয়া, এখানে একটা রেজিস্ট্যান্স, আর এখানে একটা ডায়োড। আমরা চাচ্ছি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজের গ্রাফটা কেমন হয় সেটা দেখার। তাহলে স্বাভাবিকভাবে এটা যদি পজিটিভ হাফ সাইকেলের জন্য চিন্তা করি, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক না? তাহলে এই যে পজিটিভ, এটার ডায়োডের পজিটিভের সাথে মিলে আছে, তার মানে এটা কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। আর এই নেগেটিভ এই পজিটিভের সাথে অ্যাড আছে, তাহলে কি এটা কিন্তু রিভার্স বায়াস, অর্থাৎ এটা কিন্তু থাকবে না, এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে আমরা যদি এর অ্যাক্রসে নিই, তাহলে কি যা ইনপুট দেবো আমরা তাই পাবো না? স্বাভাবিকভাবে তাই পাবো। এবার আমরা কী করব, নেগেটিভ আর পজিটিভ নিয়ে কাজ করব। তো নেগেটিভ আর পজিটিভ নিলে এখানে অবশ্যই নেগেটিভ হবে, আর এখানে হবে কি পজিটিভ। তাহলে এই রিজিয়নের জন্য নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা কী হয়ে যাবে, অফ হয়ে যাবে, কিন্তু এইটা কিন্তু আবার অন হয়ে যাবে, কারণ এটা কিন্তু ফরওয়ার্ড মোডে আছে। সুতরাং আমরা বলতে পারি কি, যে কোনো একদিকেই যাক না কেন আমাদের আউটপুট কিন্তু আমরা পাচ্ছি, সেম আউটপুট পাচ্ছি। তাহলে আমাদের ডায়াগ্রামটা যদি এইরকম হয়, মানে আমাদের সিগন্যাল এসি সিগন্যাল যদি ইনপুটটা এইরকম হয়, তাহলে আমরা আউটপুটে কি পাবো, শুধুমাত্র পজিটিভটুকুই পাচ্ছি, নেগেটিভটুকু কিন্তু আমরা পাচ্ছি না, কারণ আমাদের ডিরেকশান কিন্তু সেম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ব্রিজ রেকটিফায়ার নিয়ে একটু কথা বলবো, তারপর আমাদের রেকটিফিকেশনটা শেষ। আর লাস্ট টপিক যেটা আছে ট্রানজিস্টর, এটা করলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। আর মানে এই চ্যাপ্টারের মোস্ট যেটা কঠিন পার্ট যেটা এটাই ছিল, ঠিক আছে? ব্রিজ রেকটিফায়ার জাস্ট ড্র করলেই হবে, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে সোর্স, এখানে হচ্ছে যে আমার ডায়োড, 4টা ডায়োড দেওয়া থাকে, আর এখানে হচ্ছে যে একটা যাই হোক, এখান থেকে আমরা আউটপুটটা নিব। তো একটা জিনিস খেয়াল করো, যখন আমরা পজিটিভ হাফ সাইকেলে যাচ্ছি তখন আমরা এই যে গেলাম, এখানে এসে দেখো এইটা কিন্তু আমাদের ফরওয়ার্ড বায়াস, এটা কিন্তু আমাদের রিভার্স বায়াস, কারণ কি এটা পজিটিভের সাথে এটা নেগেটিভ ইয়ে করা, তার মানে এটা আমাদের ক্যালকুলেশনের বাইরে চলে যাবে। এবার এখান থেকে গেল, এখানে এসে দেখো এটাও কিন্তু পজিটিভ সাইড, তার মানে এটাও কিন্তু আমাদের এটা এদিক দিয়েই যাবে, কিন্তু এখানে এসে দেখবে কি কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে কি বলতে পারি আমরা, যে যদি আমাদের ইনপুটটা এরকম হয়, আউটপুটটা কি হবে, জাস্ট এরকম। আবার যখন আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য যাব, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এখানে যে ডায়োডটা ছিল আমাদের, সেটা কি হবে, এইটা কিন্তু তখন অফ হয়ে যাবে, কারণ কি এই নেগেটিভ এর সাথে কিন্তু এটা পজিটিভ মিলিত হয়েছে, তার মানে এটা কিন্তু অফ হয়ে যাবে, তার মানে এটা থাকবে না। তার মানে এই দিক দিয়ে পাস হবে, এই দিক দিয়ে পাস হবে, এই দিক দিয়ে এই যে আবার এটা নেগেটিভ, তার মানে এই দিক দিয়ে পাস হবে, কিন্তু এই দিক দিয়ে কিন্তু আবার পাস হবে না, কারণ কি নেগেটিভ এসে এটাকে অফ করে দেবে, ঠিক আছে? তার মানে বলা যায় কি, যা ইনপুট দিচ্ছি তাই আউটপুট, তার মানে আমরা রেকটিফিকেশান কিন্তু সম্ভব করতে পারছি, কারণ আমরা একমুখী সিগন্যাল পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, লাস্ট টপিক যেটা হচ্ছে সেটা ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের কাজটা কি, ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে, আবার অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে। কোনো সিগন্যালকে যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমরা কি করবো, সেখানে ট্রানজিস্টর ইউজ করব। আবার কোনো সিগন্যালকে যদি আমরা মানে সুইচটা অন অফ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ট্রানজিস্টর ইউজ করব, ক্লিয়ার? তাহলে ট্রানজিস্টরের পার্ট 3টা অংশ নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে পিএনপি, আর একটা হচ্ছে এনপিএন, ঠিক আছে? তো কখন পিএনপি আর কখন এনপিএন হয় এটা একটু জানার বিষয়। সেটা হচ্ছে, সাপোজ আমি একটা ট্রানজিস্টর ড্র করতেছি, এটা, ঠিক আছে? এটা এর 3টা অংশ, এটা বেজ, ঠিক আছে, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর, সাপোজ। তো আমি যদি ডিরেকশানটা এই দিক বরাবর দিই, কারেন্টের ডিরেকশানটা, তো কারেন্ট কী হয়, স্বাভাবিকভাবে কী হয়, উচ্চ বিভব থেকে নিম্ন, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ দিকে যায়। তার মানে এইটা অবশ্যই সেটা কী হবে, পি, আর এটা হচ্ছে এন। থাকলো কি আর দেখো যে এনপিএন, এটার যদি মিল করতে চাই তাহলে এনপিএন, কখনো কি পিএনপি আর সম্ভব? কারণ পিএনপি যদি সম্ভব করতে হতো তাহলে এখানে মাঝখানে এন হতে হতো, তাহলে তো এটা তো হচ্ছে না। তার মানে এই যে ডিরেকশানটা দিলাম, এটা দ্বারা আমাদের কী বোঝাচ্ছে, যে এটা অবশ্যই এন হবে। পিএনপি কখন হতো, পিএনপি হতো এইরকম,
যখন আমাদের কারেন্টটা ভিতরে প্রবেশ করতো, তাহলে এটা অবশ্যই পি থেকে কারেন্ট পি থেকে এনের দিকে যায়, পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে এটা পি এটা এন, তাহলে অবশেষে থাকে কি মাঝে যেটা আছে সেটা এন, তাহলে অবশেষে থাকে কি সেটা পি। অর্থাৎ কারেন্ট যদি কোনো ট্রানজিস্টর থেকে বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হবে এনপিএন, আর কারেন্ট যদি কোনো ট্রানজিস্টর ঢুকে প্রবেশ করে তাহলে সেটা হবে কি পিএন পি। তাহলে ট্রানজিস্টরের কাজ এটা হচ্ছে 3 ধরনের ট্রানজিস্টর আমরা ড্র করতে পারি, একটা হচ্ছে কমন বেজ, একটা কমন এমিটার, কমন কালেক্টর, ঠিক আছে। তো কমন বেজ যেটা, এটা খুব ভালো করে বুঝলে পরেরগুলো আর এতটা বোঝা লাগে না, এটা এমনিতে দেখলে বোঝা যায়। তাই একটু কমেন্ট পড়ি যে ক্লাসে সবাই কেমন রেসপন্স করতেছে। আচ্ছা, তো এখন আমরা একটু ড্র করি যে পিএনপির ক্ষেত্রে কি ঘটে আসলে। সাপোজ এটা ড্র করলাম, এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক আছে। এটা হচ্ছে এমিটারের পার্ট, আর এটা হচ্ছে কালেক্টরের পার্ট, এটা হচ্ছে বেজের পার্ট, ঠিক আছে। বেজটা অলওয়েজ কি হয়, অনেক চিকন হয়, ঠিক আছে, থিকনেসটা কম হয়। আর এমিটার থেকে কি হয়, কারেন্টটা পাস হয়, এমিট করে কারেন্ট, এর কারণে এই জায়গাটা অনেক বেশি। আর কালেক্টর কী করে, ওই এই বেজে ইলেকট্রন দেওয়ার পরে কিছু মানে যা অবশিষ্ট থাকে সেটা কালেক্টরে প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে আমরা এনপিএন নিয়েই বেশি কাজ করব, এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে এটা এন, এটা পি, এটা এন, তাহলে এটা অবশ্যই নেগেটিভ থাকবে, নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ, বা এটা হোল আকারে লেখা যায় এইভাবে, আর এখানেও কি হবে নেগেটিভ। তো এখানে আমাদের যে কাজটা করা হয়, যেটা আমরা কমন বেজ ট্রানজিস্টর ড্র করতেছি, তাহলে এখানে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কানেকশান দেওয়া। এই পার্টটার সাথে আমরা কি করব, রিভার্স বায়াস এ কানেক্ট করব, ঠিক আছে। তাহলে রিভার্স বায়াস, এটা যেহেতু এন, তাহলে রিভার্স করতে গেলে অবশ্যই এটা পজিটিভ সাইড লাগবে, ঠিক আছে। আর এটাকে আমরা ফরওয়ার্ড বায়াসে ইয়ে করব, তাহলে এটা নেগেটিভ যেহেতু, তাহলে আমাদের নেগেটিভ পার্টটা ইয়ে করলাম। এটা হচ্ছে যে কমন বেস ট্রানজিস্টরের আসলে স্ট্রাকচার, ঠিক আছে। তো এখানে আসলে ঘটনাটা কি ঘটে, যে এটা ব্যাটারির কি পজিটিভ প্রান্ত, আর এটা নেগেটিভ প্রান্ত, আর এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। পজিটিভ প্রান্তের কাজ কি ব্যাটারির, অবশ্যই ইলেকট্রনকে অ্যাবজর্ব করা, তাহলে এ কী করবে, ইলেকট্রনগুলোকে নিয়ে নিবে। আর এটার কাজ কি, ইলেকট্রনগুলোকে সাপ্লাই দেওয়া, ঠিক আছে। তাহলে এই ঘটনাটা এরাও নিশ্চয়ই এই কাজটাই করবে। নেগেটিভের কাজ কি, এখানে আরও এক্সট্রা ইলেকট্রন কি করবে, দান করবে। তাহলে এর ছিল এমনিতেই ইলেকট্রন অনেক বেশি, তারপরে আবার কি হয়ে গেছে, ইলেকট্রন অনেক অ্যাড হয়েছে। তো কিন্তু এখানে এই বেজের ধারণ ক্ষমতা অনেক কম, যার কারণে এর কিছু পরিমাণ ইলেকট্রন বেসকে দিবে, যার কারণে ইলেকট্রনগুলোর মুভ হবে নিচের দিকে, বের হবে। তার মধ্যে ইলেকট্রন যদি নিচ দিকে যায় ওপর থেকে, তাহলে কারেন্টের ডিরেকশন নিশ্চয়ই তার অপোজিট দিকে হবে, অর্থাৎ ওপর থেকে নিচ দিকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আইবি কারেন্ট, ঠিক আছে। আর যেহেতু ইলেকট্রনগুলোকে অ্যাড হচ্ছে এদিকে, কিছু পরিমাণ বেসকে দিয়ে দিল, আর তার বাদবাকি যা অংশ সে কী করবে, কালেক্টরকে দিয়ে দিবে। তাহলে এই ইলেকট্রনগুলো কি এইভাবে মুভ হবে। তাহলে কালেক্টর কারেন্টটা কী হবে, নর্মালি অবশ্যই তার অপোজিট হবে, যেদিকে ইলেকট্রন মুভ করে তার অপোজিট হবে। আর এই যেহেতু ইলেকট্রন এদিকে দিচ্ছে, তাহলে তার কারেন্টটা কী হবে, তার অপোজিটে, আই। আমি আবারও বলি যে প্রথম আমরা কি করলাম, এনপিএন ট্রানজিস্টর ড্র করলাম, যার এটা হচ্ছে এমিটার সাইড, এটা হচ্ছে বেজ, এটা কালেক্টর। কালেক্টরকে বেজ, কমন বেজের স্ট্রাকচারে দেওয়া হয় কি, পজিটিভ সাইড মানে রিভার্স বায়াসে কানেক্ট করা হয়, আর এমিটারকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করা হয়, করলাম। প্লাস নেগেটিভের কাজ কি, ইলেকট্রনকে সাপ্লাই দেওয়া, আরও যার এই যে ইলেকট্রনগুলোকে শোষণ করছে, অ্যাবজর্ব করছে, সে কী করলো, এই ইলেকট্রনগুলোকে সাপ্লাই দিল। সাপ্লাই দেওয়ার পরে কি হয়েছে, এখানে অনেক পরিমাণ ইলেকট্রন ডেন্সিটি দেখা গেছে, অনেক ঘনত্ব অনেক বেশি। তো কিছু পরিমাণ যেহেতু এর স্তরটা অনেক চিকন, থিকনেসটা অনেক চিকন হয়,
তো এর কারণে কিছু পরিমাণ ইলেকট্রন একে দিল, বেসকে দিল, আর কিছু পরিমাণ কালেক্টরকে দিয়ে দিল। তাহলে আমরা জানি ইলেকট্রন কি এই বেস বরাবর নিচে নামতেছে, তাহলে কারেন্ট কী হবে, উপর দিকে উঠবে। কালেক্টরের দিকে ইলেকট্রন কী হচ্ছে, ডানে যাচ্ছে, তাহলে কারেন্টটা কী হবে, বামে। এই যে আইসি কারেন্টটা বামে, আর যেহেতু ইলেকট্রন দিচ্ছে তার কারেন্টটা কী হবে, তার অপোজিটে। মেইন কথা হচ্ছে যে কারেন্ট আর ইলেকট্রনের দিকটা কি সম্পূর্ণ অপোজিট দিক হবে। তাহলে আমরা কারশফের প্রথম সূত্র জানি যে কোনো একটা পয়েন্টে যতগুলো কারেন্ট প্রবেশ করবে আর যতগুলো কারেন্ট বের হবে তার সেটা সমান। তাহলে এই আইবি কারেন্ট আর আইসি কারেন্টটা প্রবেশ করছে না ট্রানজিস্টরে, তাহলে আইবি প্লাস আইসি লেখা যায়। আর আই কারেন্টে কি বের হয়েছে না, তাহলে এখানে কি লেখা যায়, আই ই। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে যে আলফা, যে কারেন্ট গেইন যেটা, সেটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। আউটপুট কোনটা, এখানে আমরা আইসি, তাই না, আইসি, আর ইনপুট হচ্ছে আই ই। সুতরাং আমরা আলফা বা কারেন্ট গেইনটা লিখতে পারি কি, আইসি বাই আই ই। অনুরূপভাবে বিটাটা লেখা যায় হচ্ছে অ্যাম্পলিফিকেশন গেইন, যেটা হচ্ছে যে আমাদের আইসি বাই আই বি হয়। ঠিক আছে, যেটা আর কি মানে ইমিটার ব্যতীত যেটা হয় সেটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বা বিটা হয়, আইসি বাই আই বি। তো এইটা থেকে আমরা একটা রিলেশন নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে যে সাপোজ আমরা আইসি দিয়ে উভয় পক্ষকে আমরা ভাগ করলাম। ঠিক আছে, তাহলে আইবি বাই আইসি প্লাস 1 সমান আই বাই আই সি। তাহলে এখানে আইবি বাই আইসি বলতে আসলে কি বোঝায়, আই বাই আইসি বলতে বোঝায় 1 বাই বেটা প্লাস 1 সমান আই বাই আইসি বলতে কি বোঝায় 1 বাই আলফা। তাহলে এখান থেকে আমরা আলফার মানটা নিশ্চয়ই বের করতে পারি, বা আলফা বা বিটার একটা সম্পর্ক আমরা ইজিলি বের করতে পারি। তো চাইলে এইভাবে কমন কালেক্টর, কমন এমিটর এইগুলো ড্র করা যায়, এবং মানে এটাগুলো অনেক সহজ, যেহেতু এটা বেজের সাথে এমিটার আর কালেক্টর অ্যাড আছে, কানেক্টেড আছে, সুতরাং আমরা বলতে পারি বেসটা এখানে কমন, অর্থাৎ কমন বেস ট্রানজিস্টর। তো আজকের ক্লাস এই পর্যন্ত মোটামুটি শেষ।